আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভারত বাংলাদেশের খবরাখবর নিয়ে চলে এলাম। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেমন আলোচনা করব রাশিয়ার 3 যুদ্ধ বিমান চট্টগ্রামে, এছাড়া বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন, মুর্শিদাবাদে কি বাংলাদেশের কিছু মানুষ তাণ্ডব চালিয়েছেন, এই নিয়ে আলোচনা আছে। এছাড়া দেউলিয়া হওয়ার মুখে কি ঢাকা, সেই বিষয় নিয়ে কথাবার্তা, এবং ভারতে কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আজ হচ্ছে পয়লা বৈশাখ 1432। প্রত্যেককে পয়লা বৈশাখ মানে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তবে এই যে বিষয়গুলো আপনাদের বললাম, এই বিষয়ের আলোচনার আগে আরও দুটো বিষয় আপনাদের বলবো। সেই দুটো খবর আজকের টাটকা খবর না, বাকিগুলোও টাটকা, তবে এই দুটো এই মুহূর্তে পাওয়া খবর। সেটা হচ্ছে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশের ভারত, এবার কিন্তু মোহাম্মদ ইউনুস মানে তার অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও একটা নিষেধাজ্ঞা এলো ভারতের দিকে। সেটা কি, ভারত থেকে আর সুতো আমদানি করবে না বাংলাদেশ। ভেরি গুড, আমরা তো এটাই চাইছিলাম। আমরা এটাই চাইছিলাম যে ভারত থেকে যা যা জিনিস বাংলাদেশে যায় সেগুলো সব বয়কট করা হোক, পুরোপুরি পুরোপুরি একেবারে ভারতের থেকে সমস্ত আমদানি এবং সমস্ত রপ্তানি বন্ধ করা হোক, যেটা আমরাও চাই। আচ্ছা, আরও একটা বিষয়, সেটা কি, সেটা এই যে মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলেছিল না, 7 সিস্টারের মধ্যে দিয়ে চীন বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগর দিয়ে ব্যবসা করতে পারে। যদিও কারুর থেকে যে পারমিশন নেওয়া বা ভারতের কোনো একটি রাজ্য, এখানে তো একটি নয় 7টি রাজ্য নিয়ে কথা বলার মতো এখতিয়ার তার আছে কিনা সেই সমস্ত না ভেবেই বলেছে। তবে চীনের তরফ থেকে বাংলাদেশে একটি হাসপাতাল উপহার দেওয়া হচ্ছে। অনেকে মনে করছে এই যে চীন প্রীতি বা 7 সিস্টার্সের মধ্যে থেকে বাংলাদেশ যে চীনকে আমন্ত্রণ জানিয়েছে তার জন্য একটি উপহার। হাসপাতাল করা খুবই ভালো কাজ, তবে কোনো খারাপ নীতির বিরুদ্ধে ভালো কাজ করাটাও কিন্তু ভালো নয়। আগামী দিনে সেই সমস্ত বিষয় তো দেখা যাবে। অন্যদিকে এই যে পয়লা বৈশাখের মিছিল, নববর্ষের মিছিল, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না বাংলাদেশে। তাই সাধারণ মানুষ কতটা এই নববর্ষে সামিল হতে পেরেছেন সেটা সন্দেহ তো থেকেই গেল। তাছাড়া বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এই মুহূর্তে, তাতে বাংলাদেশের সাধারণ মানুষ কি পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনতে পেরেছে? ঈদেও তো শুনেছি পারেনি সবাই। আর পয়লা বৈশাখ সে তো আরও দূরের ব্যাপার, অন্তত বাংলাদেশের মানুষজনের কাছে। কারণ যেই দেশে 90% উপরে মুসলিম, তাদের কাছে ঈদ বড় অনুষ্ঠান, সেটা তো বলাই বাহুল্য। সেই অনুষ্ঠানই ভালো মন্দ সবাই খেতে পারেনি, ভালো জামা কাপড় পরতে পারেনি, তাহলে পয়লা বৈশাখের কথা বলাটাই বা ভাবাটাই একটা কি বলবো, বাতুলতা মাত্র। আচ্ছা, রাশিয়ার 3 যুদ্ধ বিমান এসছে চট্টগ্রাম বন্দরে। অনেকে ভাবছে যে রাশিয়ার যুদ্ধ বিমান কেন বাংলাদেশে, তারপরে আবার বা কোন ঘটনার পরে রাশিয়ার 3 যুদ্ধ বিমান। সদ্য সদ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন। তিনি ফেরত এসছেন ঠিকঠাক মতো, যেরকমটা ভাবা হয়েছিল, কোনো রকম এখন আর সমস্যা হবে না, সেরকমটাই উনি চলে এসছেন। আর তারপরে পরে রাশিয়ার এই 3টি যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে আসাতে, তাতে কিন্তু অন্ততপক্ষে এটা মনে করা যাচ্ছে যে রাশিয়া, ভারত, তারা কিন্তু চায় বাংলাদেশের যাতে অন্য কোনো তৃতীয় পক্ষ নাক না গলাতে পারে, যেটা ভারতও চায়। তার মধ্যে যেরকম আছে আমেরিকা, সেরকম চায়না, আর পাকিস্তান তো বটেই। তো এই 3টে যুদ্ধজাহাজ সম্ভবত কালকে ফিরে যাবে, কিন্তু উপস্থিতি জানান দিয়ে গেল কি, যে প্রয়োজনে আমরা আশেপাশেই আছি, আর প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। যেরকমটা 1971 সালে আমেরিকার যে সাতোয়া বেরা যে পরমাণু যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য, যাতে বাংলাদেশ আলাদা না হয়ে যায়,
তাকে আটকে ছিল কিন্তু রাশিয়ার যুদ্ধ জাহাজের বহর। রাশিয়া আগে থেকেই বঙ্গোপসাগরকে ঘিরে নিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। আর আমেরিকা যখন এই বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসে তখন দেখে যে অলরেডি সেখানে রাশিয়ার যুদ্ধ জাহাজ, পরমাণু যুদ্ধ জাহাজ সেখানে উপস্থিত, ফলে আমেরিকা পিছিয়ে যায়। এবারও কিন্তু সেই ধরনের ঘটনার দিকেই এগোবে এটা মনে করা যেতেই পারে, কারণ একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছে খেলা। বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন কেন? তার কারণ বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, অনেকগুলো ভাগ। তার মধ্যে একটা সব থেকে বড় ভাগ, যে টপ 2, সেটা মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার, তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ কিছু দল রয়েছে। আর অন্যদিকে রয়েছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান মানে সেনাবাহিনী, এবং তার সঙ্গে শেখ হাসিনার যে আওয়ামী লীগ, তাদেরও একটা মরাল সাপোর্ট রয়েছে। এই হচ্ছে মেন দুটো ভাগ। আর কিছু চুনোপুটি ছোটখাটো দল তো রয়েছে, তাদের মধ্যে একটা বড় দল রয়েছে বিএনপি, যদিও বিএনপি এখন সেরকমভাবে দাঁত ফোটাতে পারছে না। তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আওয়ামী লীগকে একেবারে শেষ করে দিতে চাইছে, আবার সেনাবাহিনী চাইছে যে বাংলাদেশে একটা নির্বাচন করতে, ইনক্লুসিভ নির্বাচন যাতে আওয়ামী লীগ থাকবে, তার বিরোধিতায় রয়েছে ইউনূস, মোহাম্মদ ইউনূস। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কি শোনা যাচ্ছে? আওয়ামী লীগকে অল আউট ঝাঁপাতে বললেন শেখ হাসিনা, এবং এবার কিন্তু বদলার কথাও তিনি বলেছেন। তার কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে, দিনের পর দিন আওয়ামী লীগের লোকজনকে বন্দি করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো যদি সেটব্যাক না করতে পারে, তাহলে যে শেষ হয়ে যাবে সেটা তিনি বুঝতে পেরেছেন। আর এর বিরুদ্ধে লোক নামিয়ে কিন্তু যে পরিস্থিতি আগামী দিনে তৈরি হতে চলেছে, তাতে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন, এটা বুঝতে গেলে কোনো রাজনৈতিক বোদ্ধা বা কূটনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না। তো আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি আরো যে খারাপ হবে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা খবর শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদে আমাদের যে দাঙ্গা টাইপের হচ্ছে, বিরাট ঝামেলা, কি নিয়ে? ওয়াকফ। সেই আইন কি অ্যাকচুয়ালি যারা দাঙ্গা করছে, যারা এই ঝামেলা ঝুট ঝামেলা করছে, তারা ম্যাক্সিমাম জানে না। 100 জনের মধ্যে 99.99 জন জানে না ওয়াকফ আইনটা কি, কেন এই আইন পাশ করানো হলো, একসময় তো পাশ করানো ছিল, কেন সংশোধন করানো হলো, ম্যাক্সিমাম জানে না। সবাইকে বোঝানো হয়েছে এদেরকে উল্টো পাল্টা, যে তোমাদের জমি কেড়ে নেবে এই আইনের মাধ্যমে। তারাও ওই চিলে কান নিয়ে গেল শুনে কানে হাত না দিয়ে তারা দৌড়লো চিলের পিছনে। এবার অনেকেই বলছে, অনেকে নয়, মানে একটা আমাদের যে স্বরাষ্ট্র দপ্তরের একটা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে বহিরাগত লোকজন এই মুর্শিদাবাদে যে দাঙ্গা বা এই ঝামেলা হয়েছে সেই ঝামেলাতে যুক্ত ছিল, কিন্তু সেটা ক্লিয়ার করে ঠিক মতো জানা যাচ্ছে না তারা কি বহিরাগত মানে বাংলাদেশি নাকি ভিন রাজ্যের, মানে আমাদের পশ্চিমবঙ্গের নয় অন্য রাজ্য থেকে এসে এই ঝামেলাটা করেছে, সেটা জানা যাচ্ছে না। তবে হ্যাঁ, স্থানীয় তো ওখানকার ছিলই, তার সঙ্গে সম্ভবত বাংলাদেশের কিছু জঙ্গি মদত ছিল। তবে এখানে প্রশ্ন উঠে যায় আমাদের স্বরাষ্ট্র দপ্তরের উপরে, প্রতিরক্ষা দপ্তরের উপরে। যদি বাংলাদেশ থেকে লোকজন ঢুকে এসে এখানে এরকম দাঙ্গা বা রায়েট করতে পারে, ঝামেলা করতে পারে, বাড়ি ঘর দুয়ারে আগুন লাগাতে পারে, মানুষ মারতে পারে, তাহলে আমাদের সুরক্ষার কি? তো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশের কোনো মানুষের যারা যদি এসেই থাকে, তারা করে থাকে, তাদের দোষ দেখব না। এ দোষ সম্পূর্ণ আমাদের ভারতের স্বরাষ্ট্র দপ্তরের দোষ। তারাই যদি বর্ডার ঠিকমতো সিকিউর করতে না পারে, তাহলে আজকে মুর্শিদাবাদ, কালকে মালদা, তারপরে নদিয়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে কলকাতা, তখন কি বলবে বাংলাদেশ থেকে এসে করেছে? তোমরা কি করছিলে? বর্ডারের সিকিউরিটি আছে না? এবার তো দায়িত্ব চলে যাবে, অনেকে বলবে না আমাদের এখানে অনেক জায়গায় গার্ড দিতে দেয় না, আমাদের এখানে জমি নেই ক্যাম্প করার ঠিক মতো, এখন দিচ্ছে আমাদের এই রাজ্য সরকার। তো তার মানে আপনাদের ওপেন, তাহলে তো এরপরে আর আপনাদের বলার কিছু নেই। ক্যাম্প নেই বলে কি সিকিউরিটিও থাকবে না কোনো? বর্ডার তো সুরক্ষিত করতে হবে। স্বরাষ্ট্র দপ্তর বলছে যে বাংলাদেশের ওই বহিরাগত লোকজন করেছে, তারা যদি বাংলাদেশের হয় তাহলে লজ্জা তো আপনাদের লাগা উচিত স্বরাষ্ট্র দপ্তরের। আচ্ছা, দেউলিয়া হওয়ার মুখে কি ঢাকা? হ্যাঁ, তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে যা প্রেশার, অর্থনৈতিক প্রেশার, তার মধ্যে হয়তো 90 দিনের জন্য একটা আমেরিকার
মালপত্র পাঠানোর একটা ট্যারিফের উপরে ছাড় পেয়েছে, শুধু বাংলাদেশ নয় সব দেশই পেয়েছে চীন ছাড়া। তো সেটার জন্য আনন্দ পাওয়ার কিছু নেই বাংলাদেশের, ট্রান্সশিপমেন্টই তো বন্ধ, ভারত থেকে তো যাবে না। সেই ট্রান্সশিপমেন্ট চালু করতে করতে আরও যে ক্ষতিটা, সেই ক্ষতিটা একেবারে এমনিতে দেয়ালে পিঠ থেকে গেছে, তারপরে এই ক্ষতিটা থেকে কতটা বেরোতে পারবে এটা কিন্তু মুশকিল আছে বাংলাদেশের ক্ষেত্রে। যদিও প্রকাশ্যে হয়তো বলা হচ্ছে না, পাকিস্তান যেরকম বলে না প্রকাশ্যে, তবে অরিজিনালি তো পাকিস্তান দেউলিয়া। শুধুমাত্র ব্যাংকে ওই কিছু কি বলে খয়রাত দেওয়া সৌদি আরবের $2 বিলিয়ন, সেটা যদি তারা নিয়ে নেয় তাহলে অফিসিয়ালি ঘোষণা করে দেবে পাকিস্তান যে তারা দেউলিয়া। ওই অফিসিয়ালি যাতে ঘোষণা করতে না হয় তার জন্য একটা টিকিয়ে রাখার মতো। বাংলাদেশের অবস্থা ততটা খারাপ এই মুহূর্তে না হলেও পরিস্থিতি ভবিষ্যতে যেরকম দিকে যাচ্ছে, তাতে আগামী এই ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশ কেউ এরকম চীন $2 বিলিয়ন দিয়ে বলে যে এটা রেখে দাও ব্যাংকে যাতে দেউলিয়া ঘোষণা না করতে হয়, বাকি আনঅফিসিয়ালি দেউলিয়া প্রায় হওয়ার মুখে চলে গেছে, এটা কিন্তু একেবারে সঠিক খবর। আর ভারতে কি যুদ্ধ প্রস্তুতি? ভারতে যুদ্ধ প্রস্তুতি বলতে ভারতের প্রস্তুতি যুদ্ধ। এবার কি সেটা কি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করা যুদ্ধ? না, এই যুদ্ধটা হচ্ছে আমাদের নিজেদেরকে সুরক্ষা করার যুদ্ধ, সুরক্ষিত করার যুদ্ধ। এতদিন আমাদের চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর নিয়ে অতটা ভাবেনি ভারত। তারা ভেবেছে বাংলাদেশ তো রয়েছে, আমাদের এখান থেকে ট্রান্সশিপমেন্ট না হলে, ট্রানজিট না হলে বাংলাদেশের ভিতর থেকে ট্রানজিট নেব। কিন্তু আগেই বন্ধ করেছে ট্রানজিট, তারপরে তো ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করেছে, আগে তো বাংলাদেশ বন্ধ করেছে। তার ফলে কি হয়েছে, আমাদের নর্থ ইস্টে যদি আমরা কোনো রকম কোনো ক্ল্যাশে ফাঁসি, তাহলে আমাদের যে তেল থেকে শুরু করে আমাদের জিনিসপত্র সাপ্লাই, সেটা একরকম চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই এখন গিয়ে যুদ্ধ প্রস্তুতির শুরু হয়েছে কি, যাতে আমাদের এই লাইনগুলোকে ঠিকঠাক করা যায়। যেমন সিতোয়ে বন্দর দিয়ে মায়ানমারের মধ্যে দিয়ে আমাদের মিজোরামে জিনিসপত্র পাঠানো, শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম হয়ে মেঘালয় হয়ে পাঠানো, এগুলো যেরকম চলছে তার সাথে সাথে প্ল্যান প্রোগ্রাম চলছে এটাও, যে চিকেন নেকটাকে কিভাবে আরেকটু বড় করা যায়, যাতে কেউ আর চিকেন নেকের দিকে তাকিয়ে বলতে না পারে এটা কেটে সেভেন সিস্টারকে আলাদা করে দেবো। এবার সেই সময় এসে গেছে, তাই এক প্রকার যুদ্ধ প্রস্তুতি বলা যেতে পারে, তবে সেটা নিজেদের সুরক্ষার জন্য, এটা হয়তো সেরকম সরাসরি আক্রমণের যুদ্ধ নয়। তো এই ছিল খবরাখবর। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।